হ্যালো, ওয়েলকাম টু Shafollo.com। প্রাইমারি টেটের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসের বিষয়বস্তু আমাদের বাংলা ব্যাকরণ। প্রাইমারি টেট হয়ে গেল 2022-এর 11 ডিসেম্বর। এই প্রাইমারি টেট থেকে বহু ছেলে মেয়ে আমাদের সেন্টার থেকে পাশ করে বেরিয়েছে এবং আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের প্রস্তুতির মাত্রাটা কোন রকমের হলে এবং পড়াশোনার ধরনটা কোন রকমের হলে তারা পাশ করতে পেরেছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে পড়তে হবে, যেই পথ ধরে তাদের পাশ করানো হয়েছে সেই পথ ধরে সামনের 2023-এর যে পরীক্ষাটা আসতে চলেছে, এই বছরই হওয়ার কথা সম্ভবত, কিভাবে তোমরা সফল হবে তার খুঁটিনাটি বিশ্লেষণ আমরা আলোচনা করব। প্রাথমিকের বাংলা টেটের যে বাংলা ক্লাসে, এটা ইউটিউবে ফ্রি ক্লাস, এখানে তোমরা পাচ্ছ। প্রত্যেক দিন আমি দেওয়ার চেষ্টা করছি, কোনো দিন না দিতে পারলে পরের দিন সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা ভর্তি হতে চাইছো, অনলাইন এবং অফলাইন বোথ প্রাইমারি টেটের ক্লাস চলছে। বাংলা ক্লাস শুরু হয়ে গেছে, একদম যেদিন পরীক্ষা শেষ হয়েছে তার পরের দিন থেকে ক্লাস শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে চাও 8637883423 এই নাম্বারে ফোন করে তারা অ্যাডমিশন নিতে পারো। এবার আমি কতগুলো এমসিকিউ রেখেছি আজকে, যে এমসিকিউগুলো কিভাবে পড়াশোনা করলে, আমি এমসিকিউ ধরে ধরে তোমাদের আলোচনা করে দেখাবো কিভাবে সেই প্রশ্নগুলো তোমাদের সঠিক উত্তর করতে হবে এবং কিভাবে পড়াশোনাটা করতে হবে। তাহলে প্রথম যে প্রশ্ন সেটা দেখে নিই আমরা। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। প্রথম প্রশ্ন রয়েছে, বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে কি বলা হয়? এই যে বাংলা বর্গ তোমরা পড়েছো আশা করি, সেই বর্গের যে 5টি বর্গ রয়েছে আমাদের, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এই যে বর্গগুলো রয়েছে, বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে কি বলা হয়? কোন কোনটা রয়েছে প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ? প্রথম বর্ণ রয়েছে ক, আর রয়েছে কোনটা? খ। এইটা হলো প্রথম এবং দ্বিতীয় বর্ণ বর্গের। তার সাথেই রয়েছে এই যে গ এবং ঘ। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। এই যে অল্প প্রাণ বর্ণটা বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণটাকে বলা হয়। আর এই যে মহাপ্রাণ বর্ণ বলা হয় কোনটা? বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটাকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। এইবার থাকছে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ। এই যে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ, এইগুলো পড়াশোনা করার সময় কিভাবে তোমাদের পড়তে হবে, পড়াশোনাটা আমি বলবো এগুলো সঠিক উত্তর তো বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, এবং তোমরা নিজেরাও যারা বাড়িতে পড়াশোনা করো তারা কোনটা উত্তর হবে সেটা তোমরা সবাই জানো, সেটা বড় কথা নয়। কিন্তু কিভাবে এই ধ্বনির চ্যাপ্টারটাকে তোমরা পড়বে, তো ধ্বনির চ্যাপ্টারটাকে ঠিকভাবে পড়তে গেলে কিন্তু আমি বলবো, আমার কাছে সামনে বই বামনদেব চক্রবর্তী রয়েছে এবং পবিত্র সরকার, প্রিয়াচার্য, কালীপদ চৌধুরী, এই বইগুলোকে কিন্তু তোমরা ফলো করতে পারো। এই বইগুলো যদি ফলো করো, এগুলো বাংলা ব্যাকরণের জন্য কিন্তু খুবই ভালো বই। এবার যাদের মনে হচ্ছে যে ওই তো সামান্য কিছু ব্যাকরণ আসে, সামান্য কিছু ব্যাকরণের জন্য এতগুলো বই পড়বো, তো সেটা ভাবলে কিন্তু হবে না। কোন গ্রামারের কোন পার্ট থেকে প্রশ্ন হবে সেটা কিন্তু কেউ জানে না। আচ্ছা, এবার আমরা পয়েন্টে চলে আসি। প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হচ্ছে, এখানে বাকি রইল কারা? ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি, মানে ঘোষ বর্ণ আর অঘোষ বর্ণ। তাহলে আমরা একটু জেনে নেব ঘোষ বর্ণ কাকে বলে এবং অঘোষ বর্ণ কাকে বলে। তাহলে এই যে ঘোষ কথাটা আমরা বলছি, ঘোষ কথাটার অর্থ হচ্ছে কিন্তু যে কম্পন, স্বরতন্ত্রের যে কম্পন, সেই জিনিসটাকে এখানে ঘোষ বলা হচ্ছে, মানে স্বরের যে গাম্ভীর্য সেই কথাটাকে বলা হচ্ছে। এই যে ঘোষ বর্ণে
তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই যে তৃতীয়, চতুর্থ এবং তার সাথে পঞ্চম বর্ণটা, এই বর্ণটা তিনটে উচ্চারণের সময় কি হয়, বাতাসের ধাক্কায় কণ্ঠস্থ স্বরতন্ত্রীর কম্পন হয় বলে কণ্ঠস্বরটা গম্ভীর হয়ে যায়। সেই জন্য এই বর্ণগুলোকে বলা হয় ঘোষ বর্ণ। অনেকে বলে এই পঞ্চম বর্ণটা নাকি ঘোষ বর্ণ নয়, এটা নাসিক্য বর্ণ। অবশ্যই নাসিক্য বর্ণ, কিন্তু এটা ঘোষ বর্ণ। তার সাথে এবার আছে অঘোষ বর্ণ। আমাদের যেটা উত্তর অঘোষ বর্ণ, কেন সেটা আমরা দেখে নিই। অঘোষ বর্ণ বলা হয় যে প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয়, এই যে ক আর খ, প্রথম আর দ্বিতীয়, আবার তার সাথে ক আর খ এর মতো চ আর ছ, এই প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলি উচ্চারণ করার সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রীর কোনো রকমের কম্পন হয় না। সেই কারণে কণ্ঠস্বরটা কি হয়, খুব মৃদু থাকে। এই জন্য এই বর্ণগুলিকে অঘোষ বর্ণ এবং ইংরেজিতে আনভয়েস সাউন্ড বলা হয়। ঠিক আছে, এই হলো এটার ব্যাখ্যা। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। এই যে প্রশ্ন রয়েছে, পৃথিবীতে সুদ খাটে, এটা কোন কর্মবাচ্যে লিখলে কি হবে। তার আগে তো আমাকে জানতে হবে যে এটা কোন বাচ্যে রয়েছে। এটা কর্তৃবাচ্যে রয়েছে, কে খাটছে, এখানে সুদ খাটছে। এবার কর্মবাচ্যে যখন ট্রান্সফার করানো হয় তখন একটা দ্বারা দিয়া কর্তৃক কিংবা উল্লেখ করা থাকে, কোনো কোনো ক্ষেত্রে উজ্জ থাকে। এখানে যে বাক্যগুলি রয়েছে তার মধ্যে এই যে দ্বিতীয় বাক্যটা ক্ষয়েরটা যদি তোমরা খেয়াল করো, এখানে রয়েছে পৃথিবীতে সুদকে খাটানো হয়। ঠিক আছে, কাকে খাটানো হচ্ছে, সুদকে খাটানো হচ্ছে। কর্মবাচ্যে লিখলে এটা হবে, এইটা সঠিক উত্তর। পরেরটা, মনস্থির, সন্ধি বিচ্ছেদ করতে দেয়া হয়েছে আমাদের মনস্থির। তো সন্ধির, আমার স্পেশাল সন্ধির একটা ক্লাস রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি প্রিভিয়াস লিঙ্কটা দিয়ে দেব। সেখানে সন্ধির কতগুলো শর্টকাট ফর্ম রয়েছে এবং কতগুলো নিয়ম রয়েছে, যে কোথায় বিসর্গ হবে, কোথায় হবে না এবং কেন হবে, সেগুলো ব্যাখ্যা করে কিন্তু দেখানো হয়েছে। সেগুলো যদি তোমরা দেখো, সন্ধি সম্বন্ধে যা কিছু তোমাদের ডাউট রয়েছে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তো এটা খুবই সহজ একটা সন্ধি বিচ্ছেদ। তো এটার উত্তর তোমরা সবাই জানো, এই যে মনোযুক্ত স্থির, মনস্থির, অপশন ক্ষয়ে যেটা রয়েছে মনোযুক্ত স্থির, মনস্থির হয়েছে। পরেরটা সমাস। সমাস নিয়ে আমার স্টুডেন্টরা অনেক তাদের সমস্যা থাকে, যে সমাসটা ঠিক মতো বুঝতে পারছে না এবং বুঝলেও ব্যাস বাক্য কীভাবে করতে হবে, কিভাবে ভাঙতে হবে, সেই জিনিসগুলো তাদের কিন্তু গুলিয়ে যাচ্ছে। এবার আমি একটা কথা সমাস পড়াতে গিয়ে বারবার বলি, সমাসটা বোঝার আগে সমাসের যে কিভাবে সমাসটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু মনে রাখতে হবে। সমাস কাকে বলে যদি আমরা এক কথায় জিজ্ঞাসা করি, তাহলে অ্যান্সার পাবো সংক্ষেপে সুন্দর করে কথা বলার উদ্দেশ্যে যেটি ব্যবহার করা হয় সেটা হলো সমাস। তাহলে সমাসকে এক কথায় বলা যেতে পারে সংক্ষেপ। ঠিক আছে, সংক্ষেপ। এবার সমাসে কতগুলো জিনিস রয়েছে, সমাসবদ্ধ পদ, সমস্যমান পদ এবং সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ আর সমস্যমান পদ। এবার এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করা যায় যে কোনটা সমস্যমান পদ, কোনটা সমাসবদ্ধ পদ আর কোনটা ব্যাস বাক্য, তাহলেই কিন্তু সমাস সম্বন্ধে অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেটা একটু দেখে নিই আমরা। এখানে রয়েছে বিকজ কেতকী। বিকজ কেতুটিকে একটা ভাঙলে আমরা পাবো বিকজ যে কেতকী, বিকজ যে কেতকী। বিকজ মানে হলো বিকশিত। ঠিক আছে, এবার সমাস করতে গিয়ে একটা জিনিস তোমরা খুব ভালো করে জানো যে সমাসে দুটো পদ থাকে, একটা পূর্বপদ আর একটা উত্তরপদ, মানে উত্তরপদ আর কি যেটা রয়েছে।
তো এই দুটোই কিন্তু সমস্যমান পদ। এটা হলো সমস্যমান পূর্বপদ, এটা সমস্যমান পরপদ বা সমস্যমান উত্তরপদ। এই দুটো তাহলে পূর্বপদ আর এটা হলো পরপদ। কোনটা কি ধরনের পরপদ? সমস্যমান পূর্বপদ এবং সমস্যমান উত্তরপদ বলা হচ্ছে এই জিনিসটাকে। তো এইবার এই দুটো জিনিসকে বলা হলো সমস্যমান পদ। তাহলে কোনটাকে? যে সমাসটা ভাঙার পরে যে পূর্বপদ এবং উত্তরপদ, সেই দুটোকে বলা হচ্ছে সমস্যমান পদ। এইবার এই যে গোটা লাইনটা, এই গোটা লাইনটা আমি লিখলাম, এই যে বিকজ যে কেতকী, যেটা ভেঙে আমি যে লাইনটা পেলাম, এই লাইনটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এই লাইনটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে, এইবার ব্যাস বাক্য তারপরে এখানে প্রশ্ন এসছে আমার বিকজ কেতকী। এই বিকজ কেতকীটাই হচ্ছে কি? সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বা সমস্ত পদ, এই জিনিসটাকে বলা হচ্ছে। তাহলে সমাসটা ভাঙা মোটামুটি সবাই এইটা দেখে নিলে আশা করি কিছুটা সমস্যার সমাধান হবে। এবার বিকজ যে কেতকী কি সমাস? তোমরা সবাই জানো যে মাঝখানে যখন যে থাকে এবং পূর্বপদটা পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয়, এই যে পূর্বপদটা পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে সেই কারণে, এবং পরপদের অর্থ প্রধান হচ্ছে, তাকে বলা হয় সাধারণ কর্মধারা সমাস। তাহলে এর উত্তর হবে অপশান গ, সাধারণ কর্মধারায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে বাচ্য থেকে না, পদ থেকে। তোদের এ যে নিজেরই দোষ, এই লাইনটিতে কোন পদ রয়েছে? প্রশ্নটা একটু ভুল রয়েছে, যে প্রশ্নটা হবে এই যে ইন্ডিকেট করা জায়গাটাতে কোন ধরনের পদ এখানে রয়েছে। অপশান রয়েছে আত্মবাচক সর্বনাম, না বিশেষ্য পদ, না বিশেষ্যের বিশেষণ, না ক্রিয়াবাচক সর্বনাম। তাহলে নিজের, আপনার, আমার, এই কথাগুলো যখন বলা হয় তখন তোমরা সবাই জানো সর্বনাম পড়তে গিয়ে এটাকে বলা হয় আত্মবাচক সর্বনাম। যেগুলো নিজের যে জিনিসগুলো বোঝাচ্ছে সেগুলো আত্মবাচক সর্বনাম। পরের প্রশ্ন, কোন বানানটি সঠিক? এই বানানটা, এটা চ্যাপ্টারই রয়েছে শুদ্ধিকরণ। ব্যাকরণ বইয়ে, বাংলা ব্যাকরণ বইয়ে, বামন দেবী বলো কিংবা পবিত্র সরকার, কালীপদ চৌধুরী, যারই বই বলো না কেন, শুদ্ধিকরণ বলে চ্যাপ্টার রয়েছে, সেখানে খুব বড় বড় করে দেয়া রয়েছে এই যে এইটা হলো শুদ্ধিকরণ, তালব শয়হস্যু দয়ে ধয়ে দীর্ঘি শুদ্ধি ক র মূর্ধন্য, শুদ্ধিকরণ। পরের প্রশ্ন, ছা কি ধরনের শব্দ? এবার এটা শব্দ ভাণ্ডারের প্রশ্ন। শব্দ ভাণ্ডার থেকে বাংলা ব্যাকরণে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাহলে শব্দ ভাণ্ডারটা আমাকে ভালো করে বুঝে পড়তে হবে। এই যে ছা কথাটা বলা হচ্ছে, ছা কথাটা কোন ধরনের শব্দ, এটা বোঝার আগে আমাকে ভাবতে হবে ছা কথাটার উৎপত্তি কোথা থেকে এসেছে। শব্দটা এসেছে শাবক থেকে। শাবক থেকে এসেছে ছা, মানে বাচ্চা আর কি, সেটাকে বলা হয় ছা। এটার তৎসম শব্দটা হলো শাবক, সেখান থেকে পরিবর্তিত হয়ে এসছে ছা। তাহলে বুঝতেই পারছো তৎসম শব্দ থেকে যখন দেশি বাংলা ভাষায় প্রবেশ করছে সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে ছা কি ধরনের শব্দ? সেটা হবে তদ্ভব শব্দ। পরের প্রশ্ন, এই যে তৎসম শব্দের তৎ রয়েছে এই শব্দ ভাণ্ডারেরই প্রশ্ন। তৎটা কথার অর্থ কি বা কিসের প্রতীক? এই তৎ কথার অর্থ কিন্তু সংস্কৃত। তোমরা যারা শব্দ ভাণ্ডার পড়েছো তারা সবাই জানো তৎসম মানেই কিন্তু সংস্কৃত শব্দের কথা বোঝাচ্ছে। তৎ মানে সংস্কৃতের সমান, মানে সম, ততের সমান মানে সংস্কৃতের সমান। পরেরটাই, গুলি শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? কথ্য রীতি, আধুনিক রীতি, আঞ্চলিক রীতি, না সাধু রীতি? কথ্য রীতির
ভাষা এটি নয়। যখন কথ্য রীতিতে বলা হয় তখন বলা হয় গুলো, ঠিক আছে, শাড়িগুলো, জামাগুলো, কিন্তু গুলি ব্যবহৃত হয় একমাত্র সাধু রীতিতে, সাধু ভাষাতে এই গুলি কথাটা ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র। তো আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র, এটা এক কথায় প্রকাশ, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করে এগুলো পড়তে হবে। এটাকে এক কথায় বলা হয় ইষ্ট মন্ত্র, আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র। তো আজকের ভিডিওতে এই 10টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আগামীকাল আরও কিছু এমসিকিউ টপিক নিয়ে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আবার দেখা হচ্ছে পরের দিন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।